আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আগামী নির্বাচনের সময় জানালেন উপদেষ্টা সাখাওয়াত। প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৬ সালের মাঝামাঝি সময় জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম এ সাখাওয়াত হোসেন। এরপর জানাবো, সেনাবাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছে ব্যাটারি চালিত রিকশার শ্রমিকেরা। রাজধানীর বিভিন্ন সড়কে সকাল থেকেই সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করছে ব্যাটারি চালক এর রিকশার ড্রাইভারেরা। মহাখালীতে তারা রেললাইনে বসে পড়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে অবস্থায় তাদের সরিয়ে নিতে রাস্তায় নেমে অটোরিকশা চালকদের ধাওয়া দেয় সেনাবাহিনীর সদস্যরা। পাল্টা জবাবে আন্দোলনকারীরাও ইটপাটকেল নিক্ষেপ করেছে সেনাবাহিনীর উপর। এই ঘটনায় সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এবারে জানাবো, বলে দিলে হয় আপনাদের ফাঁসির রেডি, দড়ি দিলেই হয়। ট্রাইব্যুনালে ঐতিহ্যপূর্ণ বক্তব্য দিলেন সাবেক এনটিএমসির পরিচালক শেখ হাসিনার ঘনিষ্ঠ মেজর জেনারেল জিয়াউল হাসান। বলে দিলেই হয় আপনাদের ফাঁসি রেডি, দড়ি দিলেই হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় এভাবেই ঔদ্ধত্যপূর্ণ বাক্য উচ্চারণ করে সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান জিয়া। এদিকে ব্যারিস্টার সুমন 2 দিনের রিমান্ডে। হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সাবেক এমপি ব্যারিস্টার সুমন 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। জানাবো, আমাদের দায়িত্ব সবাইকে একটি পরিবারের বন্ধনে আবদ্ধ করা হবে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, ছাত্র জনতা বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি। এই নতুন দেশে আমাদের দায়িত্ব সব মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। এবং সর্বশেষ জানাবো, মাত্র একদিনে গৌতম আদানির লোকসান $2,800 কোটি। কারণ কি? আবারও বিশ্ব গণমাধ্যমের খবরে ভারতীয় ধনকুব গৌতম আদানি। তবে কোনো ভালো নয়, বরং খারাপ খবর। গতবারের মতো এবারও দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের একটি আদালতে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মাত্র একদিনেই ভারতীয় ব্যবসায়ী আদানির গোষ্ঠীকে $2,800 কোটি লোকসান হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আগামী নির্বাচনের সময় জানালেন উপদেষ্টা সাখাওয়াত। প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৬ সালের মাঝামাঝিতে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম এ সাখাওয়াত হোসেন মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ আয়োজিত সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সব কথা জানান তিনি। হাউস অব লর্ডসের সিনিয়র সদস্য আলেকজান্ডার চার্লস কার্লাইল কিউসি ডিসকাশন অন ডেমোক্রেটিক কলপাস অ্যান্ড রিবিল্ডিং অব বাংলাদেশ শীর্ষক এই আন্তর্জাতিক সম্মেলনে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করে ভয়েস ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ব্রডকাস্টার আতাউল্লাহ ফারুক। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন এম এ সাখাওয়াত হোসেন। আলোচকেরা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। এ সময় গত 15 বছরে ফ্যাসিবাদ বিরোধী অবস্থানে পাশে থাকার জন্য যুক্তরাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্ব ও মানবাধিকার বিষয়ে কাজ করা সবাইকে ধন্যবাদ জানান আতাউল্লাহ ফারুক। লেবার দলীয় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক বাংলাদেশের পোশাক রপ্তানির কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান। সম্মেলনে সাবেক ব্রিটিশ মন্ত্রী পল স্কালি জানান, বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার সঠিক তদন্ত শেষে যথাযথ বিচারের ব্যবস্থা করতে হবে, যাতে করে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি
না হয়। এ সময় লর্ড হোসাইন বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সব সময় এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাজ্যের কাছ থেকে সব ধরনের সহায়তা পাবে। এ সময় মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান আব্বাস ফায়েজ সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধের আহ্বান জানান। এছাড়াও সম্মেলনে আলোচক হিসেবে অংশ নেন আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আইনজীবী মাইকেল পোলাক, আইনজীবী নাজির আহমেদ প্রমুখ। উল্লেখ্য, সম্মেলন শেষে বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী ও মানবাধিকার কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সেনাবাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ব্যাটারি চালিত রিকশা চালকদের। রাজধানীর বিভিন্ন সড়কে সকাল থেকে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করেছে ব্যাটারি চালিত অটোরিকশা চালকেরা। মহাখালীতে তারা রেললাইনে বসে পড়ায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এই অবস্থায় তাদের সরিয়ে দিতে রাস্তায় নামে অটোরিকশা চালকদের ধাওয়া দেয় সেনাবাহিনীর সদস্যরা। পাল্টা জবাবে আন্দোলনকারীরাও ইটপাটকেল নিক্ষেপ করে এবং এই ঘটনায় সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। বৃহস্পতিবার ২১শে নভেম্বর দুপুরে মহাখালীতে সড়কে গিয়ে সরেজমিনে দেখা যায় অটোরিকশা চালকেরা মহাখালী রেল ক্রসিং এলাকায় অবস্থান নিয়ে আন্দোলন করছেন। তাদের অবস্থানের কারণে তীব্র যানজট লেগে যায় এবং জনগণের ভোগান্তি সৃষ্টি হয়েছে। তাদের সড়ক থেকে সরে যেতে বললে তারা উল্টো সেনাবাহিনীকে অবরুদ্ধ করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে তাদের সেখান থেকে সরিয়ে দিতে অন্যদিক থেকে সেনাবাহিনীর সদস্যরা ধাওয়া দেন। এতে তারা ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক পালিয়ে যান। পরে তাদের রেলগেটের আশপাশে সড়কে অবস্থান নিতে দেখা গেছে। এদিকে রাজধানীর মহাখালী এলাকায় রেললাইন থেকে নিজেদের অবস্থান সরিয়ে নেবেন না বলে জানিয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা চালকেরা। তারা বলছেন, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাস্তা ছেড়ে যাব না। তবে রেললাইনে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে, তারা চেষ্টা করছে রিকশা চালকদের সরিয়ে দেওয়ার জন্য। সরেজমিনে গিয়ে দেখা গেছে মহাখালী আমতলী থেকে ৭ রাস্তা পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। মহাখালী থেকে বনানীগামী রাস্তায়ও যান চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন কাজে বের হওয়া মানুষজন এই আন্দোলনের দুর্ভোগের কারণে অতিষ্ঠ হয়ে উঠছেন। তারা কোনো যান চলাচলে না উঠেই হেঁটে গন্তব্যে চলে যাচ্ছেন, কারণ আজ ব্যাটারি চালিত রিকশা বন্ধ। বর্তমানে সেনাবাহিনীর সদস্যরা মহাখালী রেল লাইনে অবস্থান নিয়েছেন। তাদের একটু সামনেই আন্দোলনরত ব্যাটারি চালিত রিকশা চালকেরা অবস্থান নিয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে তেজগাঁও, কল্যাণপুর, গাবতলী, টেকনিক্যাল, মহাখালী, মোহাম্মদপুর, পল্লবী, ডেমরা এলাকায় অটোরিকশা চালকেরা সড়ক বন্ধ করে দেয়। সড়ক অবরোধ করে তারা আন্দোলন করছেন। এর আগে গত ১৯শে নভেম্বর মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় ৩ দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। একই সঙ্গে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করে আদালত। বলে দিলে হয় আপনাদের ফাঁসির দড়ি রেডি, দড়ি দিলেই হয়। বলে দিলেই হয় আপনাদের ফাঁসি রেডি, দড়ি দিলেই হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় এভাবেই উদ্ধত্যপূর্ণ বাক্য উচ্চারণ করেন সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান জিয়া। বুধবার ২০শে নভেম্বর ট্রাইব্যুনালের চেয়ারম্যান এর বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আদালতে জিয়াউল হাসান সহ ৮ জনকে হাজির করা হয়। তাদের শোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর করে আদালত। অন্য কর্মকর্তারা হলেন সাবেক পুলিশ প্রধান আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল কাফি, মিরপুর সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল মোহাম্মদ শহীদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মোহাম্মদ মাজহারুল হক এবং ডিবি ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন। গ্রেপ্তার দেখানোর পর তাদের ৮ জনকে ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয়। সেখানে দাঁড়িয়ে জিয়াউল হাসান ঔদ্ধত্যপূর্ণ এই বাক্য উচ্চারণ করেন। এদিন সকাল ১০টার পর পিজন ভ্যান ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পৌনে ১১টার দিকে তাদের ট্রাইব্যুনালের এজলাসে নেওয়া হয়। ১১টা ২০ মিনিটের দিকে আদালতের কার্যক্রম শুরু হয়। প্রথমে আসামি পক্ষের আইনজীবীরা ওকালতনামায় স্বাক্ষর নেওয়ার আবেদন করেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এতে আপত্তি করেন। জেলখানায় গিয়ে কর্তৃপক্ষের মাধ্যমে স্বাক্ষর নেওয়ার কথা বলেন তিনি। আদালতে বলেন, আজকের জন্য হোক, এরপর আর না, আমরাই তো বলেছি। পরে আইনজীবীরা
আসামিদের স্বাক্ষর নেন। চিফ প্রসিকিউটর ৮ আসামির বিরুদ্ধে তদন্ত সংস্থার কাছে পাওয়া অভিযোগ তুলে ধরেন। ৩০ মিনিটের মধ্যে তিনি এসব অভিযোগ পড়ে শোনান। আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে ২ মাস সময় চান প্রসিকিউটর। এ সময় জিয়াউল হাসানের পক্ষে তার আইনজীবী নাজনীন নাহার বলেন, জিয়াউল হাসান কিছু বলতে চান। আদালত অনুমতি না দিলেও কথা বলা শুরু করেন জিয়াউল হাসান। তিনি বলেন, মাই লর্ড, আমি কখনো আয়নাঘরে চাকরি করিনি। ফেসবুকের মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে আয়নাঘরের কথা। এ পর্যন্ত জিয়াউল হাসানকে থামিয়ে আদালত বলেন, আপনারা আইনজীবী আছেন, তারা বলবেন, তাতে সন্তুষ্ট না হলে আপনি বলবেন। এরপর জিয়াউল হাসান বলেন, যেখানে চাকরি করেছি টেকনিক্যাল জিনিস, একথা বুঝতে পারছি না। এরপর নাজনীন নাহার একটি আবেদন করেন, যাকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না হয় প্রসিকিউটর এতে আপত্তি করেন। পরে এ বিষয়ে শুনানি হয়। আদালত আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে সময় বেঁধে দেন। ১২টা ৫ মিনিটের দিকে আদালতের কার্যক্রম শুরু হয়। তখন আসামিদের ডক থেকে হাজতখানায় নেয়ার প্রস্তুতি চলছিল। এ সময় জিয়াউল হাসান বলেন, এনটিএমসিকে সবাই ফলো করে, এনটিএমসি কাউকে ফলো করে না। আমাদের কাগজ দরকার, আমরা বক্তব্য দিব না। জেলখানায় বসে লেখার সুযোগ দিতে হবে। জেলখানা কর্তৃপক্ষ একটা কলম পর্যন্ত দেয় না লিখতে। এরপর তাদের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। তাদের সবাইকে সেখানে গিয়ে জিয়াউল হাসান বলেন, বলে দিলে হয়, আপনাদের ফাঁসি রেডি, দড়ি দিলেই হয়। এর আগে শুনানি চলাকালে চেয়ারে উঠে দাঁড়িয়ে থাকেন জিয়াউল হাসান। দায়িত্বরত এক পুলিশ সদস্য তার কাছে গিয়ে তাকে বসতে বলেন। জিয়াউল হাসান তাকে বলেন, তুমি বাইরে যাও। ব্যারিস্টার সুমন ২ দিনের রিমান্ডে। হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সাবেক এমপি ব্যারিস্টার সুমনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার ২১শে নভেম্বর দুপুর ১টায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান এই রিমান্ড মঞ্জুর করেছেন। হবিগঞ্জ কোর্ট পুলিশের ওসি নাজমুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন ব্যারিস্টার সুমন। অবশেষে তিনি পুলিশের হাতে ধরা পড়েন। এরপর তাকে বেশ কয়েকদিনের রিমান্ড দেওয়া হয়। রিমান্ড শেষে তিনি জেল হাজতেই ছিলেন। ইতিমধ্যে বেশ কয়েকটি ছবি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা গিয়েছে জেলের ভিতরে ব্যারিস্টার সুমন নামাজ কালাম পড়ে সময় পার করছেন। এরপর তার নতুন করে ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হলো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ছাত্রদের বিপক্ষে অবস্থান করে শিক্ষার্থীদের হত্যার জন্য উস্কানি দিয়েছিলেন বলে জানা গেছে।